আজকে দেশের যারা শাসক দল ভারতীয় জনতা পার্টি, তারা আমাদের দেশ থেকে বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পরিবেশ, গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী তাদের যার যার পছন্দের প্রার্থী, পছন্দের চিহ্নে ভোট দেওয়ার যে অধিকার, এই সবগুলোকে খারিজ করতে চায়। এই দেশের মধ্যে একটা একদলীয় একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আর সেই ফ্যাসিবাদী একনায়কতন্ত্র ব্যবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের সমস্ত সম্পদ তাদের পছন্দ মতো দু চারজন লোকের কাছে সেখানে সব কেন্দ্রীভূত করতে চায়। ইতিমধ্যেই গত 10টা বছরে আমাদের অর্থনীতির সে বেহাল ঘটেছে। এই জায়গায় দাঁড়িয়ে বন্ধুগণ, এই অষ্টাদশ লোকসভা নির্বাচন নিশ্চয়ই এটা আরেকটা নির্বাচন, কিন্তু আরেকটা নির্বাচন হলেও এই নির্বাচনটা শুধু একটা ভোট দিয়ে আমাদের বা নাগরিকদের ভোট তার দায়িত্ব খালাস করার সুযোগ সেখানে নেই। দেশ যে জায়গায় পৌঁছেছে, এই নির্বাচন এই দেশের 140 কোটি মানুষের সামনে বিরাট দায়িত্ব হিসেবে উপস্থিত হয়েছে। এই দেশের সংবিধান বাঁচবে কিনা, গণতন্ত্র বাঁচবে কিনা, আরেকটা নির্বাচন হবে কিনা, এ দেশের মধ্যে আমাদের সংবিধান শুধু ভোট দেওয়ার অধিকার না, যার যার ধর্ম, যার যার সংস্কৃতি, যার যার ভাষা বলার, যার যার খাওয়া খাদ্য করার এই যে অবাধ সুযোগ দিয়েছে আমাদের সংবিধান, এটা থাকবে কিনা। অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যে সংবিধান উপহার দিয়েছে, যে সংবিধানের জোরে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সমস্ত অংশের মানুষ একজন গর্বিত ভারতীয় হিসাবে তার ধর্ম পালন করতে পারে, রাজনৈতিক মতামত প্রচার করতে পারে, তার খাদ্য পোশাক প্রদান করতে পারে। এগুলো কোনো একটা দল বা কোনো একটা ব্যক্তি তার অঙ্গুলে হেলনে চলতে হবে। ইতিমধ্যেই তার কিছু নমুনা এই ত্রিপুরাজ্যের মধ্যে, এই শান্তিরবাজার মহকুমাতে, বাইখরাতে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের সামনে উপস্থিত হচ্ছে। কাজী বন্ধুরা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের 27টি রাজনৈতিক দল, হ্যাঁ আপনারা ভালোই জানেন, কংগ্রেসের সাথে কমিউনিস্টদের কর্মসূচিগত ফারাক আছে, মতাদর্শগত লড়াই আছে। এই ত্রিপুরাজ্যে বহু বছর আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু আমাদের মধ্যে সমস্ত ব্যবধান, সমস্ত পার্থক্য, সমস্ত দূরত্ব গুছিয়ে আমরা একসাথে আসতে বাধ্য হয়েছি। কেননা দেশ বাঁচলে, সংবিধান বাঁচলে, সেই ছাতার তলায় আপনি কোন পথে আপনার দেশকে, আপনার রাজ্যকে, আপনার সমাজকে প্রতিষ্ঠিত করতে চান, তার গণতান্ত্রিক তথা উন্নত সে প্রতিযোগিতা আপনি করতে পারবেন। যদি দেশই না বাঁচে, গণতন্ত্রই না থাকে, কথা বলার অধিকারে না থাকে, আপনাকে তো শুধু মাথা নিচু করে, মাথা হেড করে
আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেক মণ্ডলে মণ্ডলে প্রত্যেক পঞ্চায়েতে মুষ্টিমেয় কিছু বইফোর লোক, তারা কোন জনগণ দ্বারা নির্বাচিত না, কোন একটা পার্টি দ্বারা, কোন একটা নেতা দ্বারা তাদের পছন্দের লোককে বসিয়ে দেওয়া, তাদের কথায় আপনার ক্ষেত করতে হচ্ছে, কৃষি করতে হচ্ছে, গাড়ি চালাতে হচ্ছে, দোকান খুলতে হচ্ছে, আপনার ধর্মকর্ম, ব্যবসা বাণিজ্য সব তাদের কথায় চলতে হচ্ছে। সারা দেশ আমরা এটাকে রুখতে না পারলে সেদিকে চলে যাবে। কাজেই সেই জন্য সমস্ত পার্থক্য বলে এই দেশের লাল, সবুজ, গেরুয়া, সাদা গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা আছে, সংবিধানের প্রতি যাদের আনুগত্য আছে, আমাদেরকে একসাথে এক ছাতায় তোলা আসতে বাধ্য করেছে। আগে দেশ বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা শাসক দল, তারা নিশ্চয়ই আবার ক্ষমতায় আসতে চাইবেন, আপ্রাণভাবে চেষ্টা করছেন সারা দেশের মানুষকে তাদের হাতে কর্পোরেটদের কাছ থেকে নেওয়া আর দেশের জনগণের কাছ থেকে লুট করা হাজার হাজার কোটি টাকার পাহাড়। তারা পত্রিকা কিনে নিয়েছে, টেলিভিশন কিনে নিয়েছে, সোশ্যাল মিডিয়া কিনে নিয়েছে, জনগণের টাকা, সরকারের টাকা, সে টাকায় প্রচার চালাচ্ছে। আপনি টেলিভিশন খুলুন, তাদের কথা বলতে বাধ্য হয়, জনগণকে শুনতে বাধ্য করা হয়। পত্রিকার পাতা উল্টান, তাদের ছবি, তাদের কথা, সর্বত্র কি বলার চেষ্টা করছে তারা? আমরা আগামী নির্বাচনে 400 আসন পার করে আসব। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে তাদের যিনি প্রার্থী হিসেবে অবশ্যই ভোট চাইবেন, জনগণের কাছে তাদের নীতি, তাদের কর্মসূচি উপস্থিত করবেন। এটা আমাদের যেমন অধিকার, তাদের অধিকার। কিন্তু ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কিছু লোককে জড়ো করে কি বলছেন, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের প্রার্থীরা যেন 3000-এর বেশি ভোট না পায়। আমাদের ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা কেন্দ্র, 30টা করে বিধানসভা, তার মানে হলো 30-90,000-এর মধ্যে তাদের ভোট বেঁধে রাখতে হবে। প্রত্যেক বুথে 100-এর বেশি ভোট যাতে না পায়। কথার ছলে বিরোধীদের বাক্স খালি করে দিন, আপনি কথা নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু হুকুম জারি করে দেওয়া এবং গত 6 বছরে এই রাজ্যের মধ্যে এগুলো করেছেও। বাক্স খালি কেন? ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্লক অফিসে বিরোধী দলের কোন লোককে ঢুকতেই দেওয়া হয়নি নমিনেশন পেপার কেনার জন্য। মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনে রিটার্নিং অফিসার তথা এসডিএম এর অফিস রাত দিন 24 ঘন্টা ঘেরাও করে রেখে দিয়েছে, একটা নমিনেশন পেপার যেন সেখান থেকে বের না হয় বিরোধীদের হাতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হবে। গত 6টা বছর ত্রিস্তর পঞ্চায়েত, নগর সভাগুলো এইভাবে লুট হয়েছে। 2019-এর লোকসভা নির্বাচন সেইভাবে 2টি আসন থেকে তারা জিতে গেছেন।
নতুন করে যার নেতৃত্বে, মুখ্যমন্ত্রীত্বে এবং সভাপতিত্বে ঘটনাগুলি ঘটছে, তিনি প্রার্থী হিসেবে এসে তার সেই চেহারা, সেই ভয়ঙ্কর তার মুখমণ্ডল আজকে এগুলো শোনাচ্ছেন। এগুলো কিসের কণ্ঠস্বর? তারা বলেন আচ্ছে দিন লায়েঙ্গে, তারা বলেন ত্রিপুরাকে মডেল রাজ্য বানিয়ে দিয়েছেন, তারা বলেন সারা দেশের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস মানে অবাধ গণতন্ত্র। সবকা সাথ মানে হলো সর্বদলীয় গণতন্ত্র, সব দলের সমান অধিকার থাকবে। সবকা বিকাশ মানে হলো সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ, হিন্দু মুসলমান সবার অধিকার থাকবে। সবকা বিশ্বাস মানে হলো হিন্দু মুসলমান খ্রিস্টান সব এক করে দেখা হবে। কিন্তু সেই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের চেহারা কি? উত্তরপ্রদেশে নিয়ে তো আপনাদেরকে দেখাতে পারবো না, মধ্যপ্রদেশে নিয়ে তো দেখাতে পারবো না। দূরের কোন রাজ্যের উদাহরণ এখানে যদি উপস্থিত করে হয়তো কারো কারো বিশ্বাসযোগ্য নাও হতে পারে। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের তার চিত্র দেখুন। আপনি যদি বিজেপির জান্ডা না ধরেন আপনি রেগা পাবেন না। আপনি তাদের যোগদান সভাতে যোগ না করলে পরে আপনার বিপিএল কার্ড থাকবে না। বামফ্রন্ট সরকারের সময়তে 2011 সালে সেন্সাসের মাধ্যমে আজকে আপনি ঘর পাচ্ছেন। কৃতিত্বের দাবিদার তারা, কিন্তু সেই সেন্সাসের সুবাদে, দেশের সরকারের অতীতের নীতির সুবাদে আপনি ঘর পাচ্ছেন, কিন্তু তাদের যোগদান সভাতে না গেলে পরে, তাদের পার্টি অফিসে না ঢুকলে পরে, তাদের মিছিলে না হাঁটলে পরে আপনার ঘরের কিস্তি পাবেন না, আপনার ঘরের সেনশন বাতিল করা হবে। বামপন্থী ফ্রন্ট সরকার আপনাকে ভাতা স্যাংশন করে গেছে। আপনি তাদের হয়ে যদি জয়ধ্বনি না দেন আপনার ভাতা কেটে নেওয়া হবে। আপনি 2018-তে 2023-এ আপনার জিপ কেটে বললেও যেন আমরা আপনাদেরকে ভোট দিয়েছি পদ্মফুল চিহ্নে, এরপরেও আপনি বিশ্বাসযোগ্য হবেন না। তাদের প্রমাণ করতে হবে কারা, যাদের কাছে আপনার মাথা নত করতে হবে তারা কারা। নাম তো বলার আমার প্রয়োজন নেই। আপনার এলাকাতে ওই তাদের দলের কিছু নেতা মন্ডল, হ্যাঁ, প্রত্যেক দলের আলাদা আলাদা কমিটি থাকে, আলাদা আলাদা তার নানা কাঠামো থাকে, আপনাদেরও আছে, থাকবে। এখানে কারোর অখুশি হবার কোনো ব্যাপার না, বিরোধ করারও ব্যাপার না, আমরাও বিরোধ করি না। কিন্তু আপনি দলনেতা, আপনার কাছে আনুগত্য হবে শুধু আপনার দলের মানুষের, আপামর মানুষের। যে আপনার দল করেন না বা নির্দল, আপনার দলের নেতার কথাই শুনতে হবে কেন? আজকে নরেন্দ্র মোদী, অমিত সারা দেশকে এইভাবে চালাতে চান। বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে প্রশ্ন তুললে আপনার বিরুদ্ধে মিথ্যা অজুহাত খাড়া করে আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, আপনার বাড়িতে ছাপা মারা হবে, আপনার ব্যবসার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। আর এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ছোট ছোট নরেন্দ্র মোদী, অমিত শাহরা মন্ডলে মন্ডলে তার ভাতা কাটছে, বিপিএল কার্ড কাটছে, ন্যায্য স্কিম
তার কিস্তি কেটে দিচ্ছে, তার বাড়ি ভাঙছে, অটো রিক্সা চালাতে দিচ্ছে না, রাবার বাগান সেখান থেকে রাবার কষ্ট তুলতে দিচ্ছে না, বাজারে উঠে তার পরিশ্রমে ফসলজাত এই ফসল তুলতে দিচ্ছে না। এটা গণতন্ত্র? এটা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস? এটা আচ্ছে দিন? এটা আচ্ছে দিন নয়, এটা একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, ফেসিবাদী ব্যবস্থা। কেন শাসক দলকে 10টা বছর নিরবচ্ছিন্নভাবে শাসন করার পর আজকে এই পথে যেতে হচ্ছে? চোখ রাঙ্গানো, ধমক, প্রলোভন ছাড়া যারা অন্য দল করেন তাদের তো বিশ্বাস করার প্রশ্ন ওঠে না। আপনারা যারা গরিব মানুষ বিজেপির মিছিলে হেঁটেছেন, আপনাকেও বিশ্বাস করে না। আপনি যে মাসে মাসে চাঁদা দিতে বাধ্য হন, আপনাকেও এক পড়ুয়া তারা বিশ্বাস করে না। কেন কেন এই অবস্থা শাসক দলের? একটু যদি আমরা পেছনের দিকে যাই, 2014 সালে এই নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি কিভাবে সরকার এসেছিল? আমাদের স্মৃতি একটু দুর্বল, মানুষ ভুলে যাই আমরা। 2014 সালে কি বলেছিল? দেশের নৌজওয়ান যুবকরা বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি চাকরি পাবে তোমরা। ভারতবর্ষের গ্রামীণ মানুষ সংখ্যায় যারা 80%, আগের সরকারগুলোর সময়তে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রীর তখতে বসতে পারে, এই টাকা সব উদ্ধার করে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা হয়ে যাবে। ভারতবর্ষের অন্নদাতা যারা ধান ফলান, গম ফলান, সবজি ফলান, আপেল চাষ করেন, আঙ্গুর চাষ করেন, পেঁয়াজ চাষ করেন, রসুন চাষ করেন, তারাই তো প্রকৃত ভারতবাসী, ভারতের আত্মা, ভারতের মেরুদণ্ড। তোমাদের যাবতীয় ঋণ মকুব হবে, তোমাদের ফসলের উৎপাদন খরচের 1.5 গুণ করে তোমরা মূল্য পাবে, সরকার সমস্ত কিনে নেবে। সার, ওষুধ, কীটনাশক সরকারের দোকানের মাধ্যমে, বিএলডব্লিউ সেন্টারের মাধ্যমে ভর্তুকিতে সরবরাহ করা হবে, উৎপাদন খরচ কমবে, আর উৎপাদিত পণ্যের দাম পাবে। তার সাথে হলো জিনিসপত্রের দাম কমবে, ডিজেলের দাম, পেট্রোলের দাম, লবণের দাম, চালের দাম, তরিতরকারির দাম, সার, ওষুধ সবকিছুর দাম এগুলো অর্ধেকে নেমে আসবে। ক্ষমতায় আসলো, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করলেন। যদিও সে নির্বাচনেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেয়নি, বিজেপিকে ভোট দিয়েছিল মাত্র 33%, প্রতি 3 জন ভোটারের মধ্যে মাত্র 1 জন। কিন্তু ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় আসলো। সেই 5 বছর 2014 সালের পর 14, 15, 16, 17, 18 আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার 2 কোটি চাকরি, ঋণ মুকুবের কথা, 15 লক্ষ টাকার কথা উচ্চারণ করেছে। এটা নিয়ে আপনারা একটা ফ্ল্যাক্স দেখেছেন ইদানিং কালে। কিছু হলেই মন্ত্রী শান্ত্রীদের ফ্ল্যাক্সে সারা ত্রিপুরা ভরে যায়। ফ্ল্যাক্সে লেখা থাকে আচ্ছে দিন, সুশাসন, বিকশিত ভারত,
কিন্তু তার একটা কোণাতে 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, কৃষকের ঋণ মুকুব, এগুলো আর থাকে? এগুলো থাকে না। কিন্তু আপনাদের মাথার উপরে 500,000 টাকার নোট বাতিল করার মধ্য দিয়ে এই ত্রিপুরা রাজ্য থেকে হাজার হাজার আমাদের যুবক যুবতী ভাই বোনেরা কাজ নেই, যারা তামিলনাড়ুতে, কর্ণাটকে, তেলেঙ্গানাতে, মুম্বাইয়ে কাজ করতে গেছেন সামান্য বেতনে, সেই সমস্ত উদ্যোগ বন্ধ হয়ে গিয়ে হাজারে হাজারে, তার মধ্যে অনেকে লাশ হয়ে ফিরেছেন। লাশ কেন? 500,000 টাকার নোট বাতিল, অর্থনীতির উপরে যে আঘাত তৈরি হওয়ার কারণে। এর মধ্যে আসলো 2019-এর লোকসভা নির্বাচন। ত্রিপুরার অভিজ্ঞতা তো বলার প্রয়োজন নেই, আমাদের চোখে দেখা। 2019 নির্বাচনে আমিও প্রার্থী ছিলাম। এই পূর্ব ত্রিপুরা আসনে, এই জুলাই বাড়িতে দিন দুপুরে আমাদের জনসভা, আর অন্যদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যিনি প্রার্থী ছিলেন তখন প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে আমি আমাদের প্রবীণ নেতা বাদল চৌধুরী জুলাই বাড়িতে আমাদের পার্টির সামনে মিটিং করছে, মাইকে দাঁড়িয়ে বক্তৃতা করছে, আমার মাথার উপর দিয়ে ইট যাচ্ছে, কানের কিনার দিয়ে ইট যাচ্ছে। তৎকালীন পাহারারত সিআরপিএফ এবং বিএসএফ এর বন্ধুরা যদি না দাঁড়াতেন, সেই জুলাই বাড়িতে রাজপথের উপরে খুন হয়ে যেতাম। কিন্তু ব্যক্তি খুন হয়তো হয়নি, গণতন্ত্র খুন হয়েছে। 1952 ইংরেজির পর ভারতবর্ষে কোন লোকসভা আসনে এত বেশি সংখ্যক আসনে পুনর্নির্বাচন হয়নি এই পশ্চিম ত্রিপুরাতে। আর এই জাতীয় পরিবেশ দেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সেদিনকার রিটার্নিং অফিসার দলাইয়ের ডিএম বিকাশ সিং, তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে বাধ্য হয়ে 7 দিন সে নির্বাচন পিছিয়ে দিয়েছিল। তারপরও কি নির্বাচন হয়েছিল? তারপরও কি বিরোধী দলের কোন পুলিং এজেন্ট ঢুকতে পেরেছিল? তারপরেও কি পরিচিত বিরোধী দলের সমর্থক তো বটে, বিজেপি দলে যোগ দেওয়া, কিন্তু বিজেপির নেতার বিশ্বাসযোগ্য না, তাকে ভোট দিতে দেওয়া হয়েছে। বিরোধী দলের তো ভোট দিতে পারেনি, বিরোধী দলে বিজেপি দলে যোগদান করেছেন, তারাও ভোট দিতে পারেননি। প্রার্থী হয়তো খুন হননি, ব্যক্তি হয়তো খুন হননি, গণতন্ত্রের খুন করে এই বিপ্লব কুমার দেবরা, প্রতিমা ভৌমিকরা এই রাজ্যের 2টি আসন ছিনিয়ে নিয়েছে। আর সারা দেশে কিভাবে দ্বিতীয়বার ক্ষমতা এসেছিল? কারণ কৃষকের কাছে গেলে বলছে আমার ঋণ কেন মকুব হয়নি, যুবকরা প্রশ্ন তুলছিল আমার চাকরি কোথায়, গ্রামের মানুষ প্রশ্ন করছে আমার 15 লক্ষ টাকা কোথায়। কেন? পেট্রোলের দাম 3 গুণ বেড়ে 100 টাকার উপরে, ডিজেলের দাম 100 টাকার উপরে, কেরোসিনের দাম 80 টাকার উপরে, চালের দাম 40 টাকার উপরে, অথচ সেই কৃষকের ঋণ মকুব করার জন্য সরকারের টাকা নেই, রেগার মজুরি দেওয়ার জন্য সরকারের টাকা নেই। কিন্তু আম্বানি আদানিদের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা
মকুব করে দেয়। গত নির্বাচনের আগে তাই ষড়যন্ত্র করতে হয়েছিল কাশ্মীরের পুলওয়ামাতে আমাদের বীর জওয়ান সিআরপিএফ এর 40 জন জওয়ানকে শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল। আর সেই শহীদদের লাশ নিয়ে মন্ত্রীরা, এমনকি মহিলা মন্ত্রীরা কাঁধে চড়িয়ে সহানুভূতির ভোট কুড়িয়েছেন। এভাবে 2019 সালে তারা ফিরে এসছে আবার। কিন্তু বন্ধুরা, গত 5 বছরে বিন্দু মাত্র এই বিজেপি সংশোধিত হয়েছে কি? বিন্দু মাত্র এই বিজেপি দেশের কৃষকের চোখের কান্না, চোখের জল দেখেছে কি? বেকার যুবকদের দুর্দশা দেখেছে কি? কিভাবে দ্রব্যমূল্যের আগুনে সংসার জেলে খাক খাক হয়ে যাচ্ছে, কৃষককে আত্মহত্যা করতে হচ্ছে, এগুলো দেখেছে কি নরেন্দ্র মোদী, অমিত শাহরা? তাদের চোখে পড়েছে কি? তাদের চোখে এগুলি পড়ে না, কোনোদিনই পড়বে না। তারা ব্যস্ত নাগরিক সংশোধিত আইন, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোন একটা ধর্মাবলম্বীকে বিচ্ছিন্ন করে ভোট পাওয়ার জন্য, সংখ্যাগরিষ্ঠতা রাজনীতি করার জন্য নাগরিক সংশোধিত আইন করে সারা দেশে আগুন জ্বালাবার চেষ্টা করেছেন। কৃষকদের পক্ষে আইন করা তো দূরে থাক, 3টা কালো আইন প্রয়োগ করে সারা দেশের কৃষিকে ধ্বংস করার জন্য উদ্যত হয়েছেন, যার বিরুদ্ধে এই গত 5 বছরে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছে। 750 কৃষক সে আন্দোলনে জীবন দীপ তাদের নিভে গেছে। কিন্তু আজকেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা কৃষক দেশে দাবি পূরণ করেননি, যুবক দেশে দাবি পূরণ করেননি। আরেকটা নির্বাচন, মানুষ ভোট দেবে না জানে, তাদের চেহারা মানুষের কাছে আজকে অপছন্দ। যতই চেষ্টা করো মন কি বাত বলে এই দেশের মানুষকে তাদের মন জয় করার জন্য, নরেন্দ্র মোদী সাহেব তার মন কি বাত বলেন, কিন্তু দেশের মানুষের মনের খবর নেন না, যুবকদের মনের খবর নেন না, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কি দুর্দশা তাদের মনের খবর নেন না। কাজে নতুন ফন্দি এখন কালো টাকা তুলো, সংবিধানকে অচল করে দিয়ে অসাংবিধানিক, যা আমাদের সংবিধান অনুমতি দেয় না, সে আইন তৈরি করে বাজার থেকে 16,000 কোটি টাকা তুলেছে। এই টাকায় আপনি বিজেপির পতাকা দেখবেন, বিজেপির পতাকা শ্রমিক দিয়ে লাগায় তারা, তাদের ভলান্টিয়ার না, শ্রমিক দিয়ে মজুরি দিয়ে লাগাতে হয়, তারপরও পতাকা শেষ হয় না। আমরা পাবলিক মনে করি, কোন পাবলিক মনে করেন আরে বাপরে বিজেপির কত পয়সা। এটা বিজেপির পয়সা না দাদা, এই পয়সা আপনার। বিজেপির পতাকা তৈরি করতে আপনার পয়সা, নরেন্দ্র মোদী, অমিত শাহর পয়সা না। সে পয়সা কিভাবে? ভারতবর্ষের জনগণের টাকা লুট করার জন্য এরা আম্বানি, আদানি, আরো নানা এরকম সংস্থার কাছ থেকে টাকা নেয়। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে সে রায় দেখেছেন আপনারা। চাঁদা না দিলে পরে তার বাড়িতে পুলিশ পাঠায়। আমাদের এখানে যেমন কোন ইটভাটার মালিক, কোন দোকানদার যদি চাঁদা না দেয় এর বাড়িতে ডিল মারে, তার বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেয়। ঠিক সেরকম আর
সেই কোম্পানিগুলো আপনাকে ভেজাল ওষুধ, ভেজাল সার, ভেজাল কীটনাশক এরকম ভাবে সর্বত্র দুর্নীতি করার মধ্য দিয়ে আমার আপনার টাকা লুট করে। তাইলে বিজেপি হেলিকপ্টার চড়ে, এরোপ্লেনে চড়ে, পাঁচতারা হোটেলে থাকে, লাখ লাখ পতাকা রাস্তাঘাটে গড়াগড়ি খায়। এই টাকা আমাদের টাকা, জনগণের টাকা। এইভাবে দুর্নীতিকে তারা আমাদের রাজ্যের মধ্যে, সারা দেশে এটাকে তারা সরকারিকরণ করেছে, কিন্তু তারপর জনগণের মুখ বন্ধ করতে পারে না। দেশের জনগণের আওয়াজ সেটাকে বন্ধ করতে পারে না। তাহলে বিরোধী দলের নেতাদেরকে বাছাই করে করে এদেরকে জেলে পোড়ো, আর সেই ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী পার পাচ্ছেন না। দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাদেরকে জেলে ঢুকানো হয়েছে শুধু মিথ্যা অপবাদে, মিথ্যা অজুহাতে। কিন্তু আজকে এই বিজেপি এরা দুর্নীতির হাত ধরে হাজার হাজার টাকা তুলেছে, সুপ্রিম কোর্টে প্রমাণিত। তাহলে কেন জেপি নাড্ডা সাহেবকে গ্রেফতার করা হবে না? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করতে বলছি না, কিন্তু তাকে কেন রাখা হবে না? তাকেও তো কাঠগড়াদার করাতে হবে। আপনার কারণেই তো এইভাবে দুর্নীতিবাজ, লুটেরারা লাইসেন্স পেয়ে যাচ্ছে, লুটের সমস্ত সুযোগ পেয়ে যাচ্ছে। এই টাকায় বিরোধীদের দমকিয়ে একদিকে, আর কালো টাকায় এই অষ্টাদশ লোকসভা নির্বাচন জিততে চাইছে। আমাদের রাজ্যে গত 6 বছর আমরা তাদেরকে প্রত্যক্ষ করছি, সহ্য করছি, আমরা সহ্য করতে বাধ্য হচ্ছি। আমরা এই নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করেছেন। হ্যাঁ, বিজেপি যে কোনো লোককে প্রার্থী করতে পারেন, এটা যার যার দলের অধিকার। কিন্তু জনগণের, পাবলিকের আমাদের প্রশ্ন তোলার একটা অধিকার আছে। যে ব্যক্তিকে 4 বছরের মাথায় বলা নেই, কোয়া নেই, ঘাড় ধরে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে দিল্লি পাচার করে দিতে হলো। মুখ্যমন্ত্রীর পদ তো সাধারণ একটা পদ না, মন্ডলের চেয়ার না, সাংবিধানিক পদ। ভারতীয় জনতা পার্টি বা ভারত সরকারের এটা নৈতিক দায়িত্ব। বিপ্লব কুমার দেবের কি স্খলন হয়েছিল, কেন তার এই পতন, কেন তাকে দিল্লিতে পাচার করতে হয়েছে? আজকে অদ্ভুত ত্রিপুরাজ্যের মানুষ আমরা দেখছি, এটা ত্রিপুরাজ্যের জনগণের অপমান। ত্রিপুরাজ্যে বিজেপিকে যারা মনে প্রাণে ভালোবাসেন তাদের প্রতি আরো বড় অপমান। কেন?